হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, বিরল এবং আদিত্রি। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা আঁকবো বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। আদিত্রি, বিরল, তোমরা কি জাতীয় স্মৃতিসৌধ চেনো? হ্যাঁ আপু। টিভিতে দেখেছো না সরাসরি গেছো? সরাসরি গেছি। ভেরি গুড। এই যে স্মৃতিসৌধ, এটা কাদের স্মৃতিকে স্মরণ রাখার জন্য তৈরি করা হয়েছে তা জানো? মুক্তিযুদ্ধদের। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে বলতে পারবে? না তো আপু। স্থপতির নাম সৈয়দ মইনুল হোসেন। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এই স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় 1982 সালের আগস্ট মাসে এবং এই স্মৃতিসৌধ উদ্বোধন হয় 1982 সালের 16ই ডিসেম্বর। চলো আমরা স্মৃতিসৌধ আঁকায় চলে যাই। ঠিক আছে আপু। আমরা এই স্মৃতিসৌধ আঁকায় একটু স্কেলের সাহায্য নিব। তোমরা যেহেতু স্মৃতিসৌধ সরাসরি দেখেছো, বলো তো স্মৃতিসৌধে কয়টা স্তম্ভ আছে? 7টি স্তম্ভ। হ্যাঁ, এবং এই 7টি স্তম্ভ মূলত কাদেরকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে তা জানো? মুক্তিযোদ্ধাদের। সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। তবে 7টি স্তম্ভ 7 জন বীর শ্রেষ্ঠকে উদ্দেশ্য করে তৈরি হয়েছে। চলো আমরা স্মৃতিসৌধ আঁকায় চলে যাই। আমরা শুরুতে পেজের 4 ভাগের 3 ভাগের অংশে একটা আড়াআড়ি করে দাগ টেনে নিব। এবারে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিব। এবারে কি করতে হবে, আমাদের দুই পাশে সমান দূরত্বে ভাগ করে নিতে হবে। এই ভাগটা আমরা আগে এক পাশেই করে নিব। স্কেল দিয়ে মেপে মেপেও করতে পারি, চোখের আন্দাজেও করে নিতে পারি। এবারে ঠিক এই 7টার মাপে এই পাশেও 7টা করে নিতে হবে। এখন কিন্তু আমাদের মেজারমেন্ট অবশ্যই লাগবে। এই কিন্তু আমাদের এই পাশের ডটগুলো হয়ে গেল। এবারে আমরা এটাকে যোগ করব। একদম উপরের মাথা থেকে 1, এটা আবার দিব একটু নিচ থেকে। এবারে আরেকটু নিচ থেকে আমরা দিব পরেরটা, এর পরেরটা দিব আরেকটু নিচ থেকে, এর পরেরটা দিব আরেকটু নিচ থেকে, এর পরেরটা আরেকটু নিচ থেকে এবং সবশেষটা একেবারে নিচ থেকে। এবারে আমরা বাম পাশে ঠিক একইভাবে দাগগুলো টেনে নিব। এই কিন্তু আমাদের স্মৃতিসৌধর বেসটা হয়ে গেল। এবারে আমরা যেটা করব, এটা আমাদের মিডল। এই মিডলে এটা তো এইভাবে মানে ভি শেপে বসানো। স্মৃতিসৌধটা কিন্তু এরকম, তাই না? এরকম ভি শেপে একটার পর একটা একটার পর একটা স্তম্ভগুলো। এই ভি শেপটা আমরা বুঝাবো কি করে? এই জায়গাতে আমরা একটু এর মতো করে এঁকে নিব। এখন মনে হচ্ছে না যে এটা ভেতরে? হ্যাঁ আপু। এবার ঠিক এই রেশিও অনুযায়ী বাম পাশের গুলো বাম দিকে ঢুকবে, ডান পাশের গুলো ডান দিকে ঢুকবে। এখন মনে হচ্ছে স্তম্ভগুলো একটার ভেতরে বা একটার পেছনে আরেকটা? হ্যাঁ আপু। আর একদম সামনে আমরা একটা পতাকা দিয়ে দিব, কেমন? ঠিক আছে আপু। তোমরা বলো তো আমাদের জাতীয় পতাকার রং কি? লাল এবং সবুজ। হ্যাঁ, গাঢ় সবুজের মাঝে টকটকে লাল বৃত্ত, তাই না?
হ্যাঁ আপু। তোমরা কি পতাকার মাপটা জানো? অ্যাকুরেট রেশিও অনুযায়ী যে মাপটা? আপু 10:6। হ্যাঁ, 10:6 হচ্ছে পতাকার স্ট্যান্ডার্ড একটা মাপ। এবারে আমরা এটাকে রঙে চলে যাই। পেছনে আমরা একটু গাছের ঝোপঝাড় দিতে পারি, এগুলো আমরা হালকা করে ডিরেকশন দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমরা এটাকে কালারে বুঝিয়ে দিব। এবারে আমরা কিছু এরকম ফুলের তোড়া দিয়ে নিব, এটাও আমরা হালকা করে এঁকে নিচ্ছি। আমরা স্মৃতিসৌধটা করার আগে পেছনে একটু আকাশের রংটা করে নিব। আমরা প্যাস্টেল কালার দিয়ে একদম গাঢ় নীল যে রংটা, সেই রংটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে আপু। আমরা কিন্তু স্মৃতিসৌধের একটা জিনিস দেইনি, একদম মাথার উপরে এরকম তীরের মতো একটা অংশ থাকে, খুবই চিকন। এটা আমরা রং দিয়ে পরে দিয়ে নিব। এবারে আমরা একদম গাঢ় নীল বা নেভি ব্লু যেটাকে বলা হয়, সেই রংটা দিয়ে নিলাম। এবারে এটার সাথে আমরা নীল দিয়ে নিব। তুমি জানো সৈয়দ মইনুল হোসেনের জন্মস্থান কোথায়? কোথায়? মুন্সিগঞ্জের দামপাড়া গ্রামে 1952 সালে 5 মাসে জন্মগ্রহণ করে। তাই? হ্যাঁ। দেখো, আমরা আস্তে আস্তে হালকা রঙে চলে গেলাম, গাঢ় থেকে আস্তে আস্তে আমরা কি রঙে চলে গেলাম? হালকা রঙে। হালকা রঙে। হ্যাঁ। এবারে আমরা সাদা রং নিয়ে এই হালকা আকাশি রংটাকে মিশিয়ে দিব। ঠিক আছে আপু। দেখেছো আকাশিটা যে সাদার সাথে ব্লেন্ড হয়ে একটা লাইট আকাশি কালার তৈরি হলো? হ্যাঁ আপু। এবারে আমরা পেছনের একটু ঝোপঝাড় দিয়ে নিব। চৌধুরী, তুমি কি জানো স্মৃতিসৌধের মোট আয়তন কত? 84 একক। আপু, গাছের ঝোপঝাড়টা অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, আর ছবিটাও খুব সুন্দর হয়েছে। আমরা যখন সবুজের উপর নীল রং দিব তখন কি হয় বলো তো? সবুজটা আরো গাঢ় হয়। হ্যাঁ আপু। এবারে গাঢ় বাদামি রং দিয়ে আমরা এরকম করে একটু গাছের ডালা দেবো। হ্যাঁ, যে গাছের ঝোপঝাড় সেটা বোঝানোর জন্য। তাহলে এটা আর সুন্দর লাগবে। হ্যাঁ। এবারে আমরা চলে যাব স্মৃতিসৌধ রঙে। আমরা শুরুতে একদম গাঢ় ছাই রং বা অ্যাশ কালারটা নিয়ে এই যে গাঢ় অংশগুলো, এই গাঢ় অংশগুলো রং করে নিব। ঠিক আছে আপু। ঠিক আছে আপু। ভেতরের অংশগুলো সবসময় গাঢ় হয়, ভেতরের অংশগুলো আমরা একটু গাঢ় কালার দিয়ে নিচ্ছি। মনে হয়েছে এখানে লাইট পড়ছে। হ্যাঁ, লাইটের অংশগুলো এবারে আমরা ছাই রং দিয়ে মিশিয়ে দিব। আচ্ছা বিড়াল, তুমি কি জানো স্মৃতিসৌধ 150 ফুট? হ্যাঁ জানি। আর তুমি জানো স্মৃতিসৌধের নির্মাণ কাজ কত সালে শুরু হয়? কত সালে? 1976 সালে। তাই? হ্যাঁ। আপু, এটা একদম রিয়েল মনে হচ্ছে, আর এটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ। এবারে আমরা একদম যে অংশগুলো সাদা আছে সেই অংশটা সাদা রং দিয়ে মিশিয়ে দিব। ঠিক আছে আপু। এবারে আমরা পেন্সিল কালারের সাহায্যে পতাকাটা রং করে নেব। ওকে আপু। ওয়াও আপু, স্মৃতিসৌধটার সাথে এই পতাকাটা দেওয়ার পরে অনেক সুন্দর লাগছে। আর আপু, দেখে মনে হচ্ছে পতাকাটা আকাশে উঠছে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে একদম স্ট্রেট স্কেল দিয়ে মেপে মেপে পতাকাটি আঁকিনি, উড়ন্ত পতাকা এঁকেছি। এবারে আমরা যেটা করব, একদম গাঢ় বাদামি যে রংটি আছে সেই রংটি নিয়ে এই ভিতরের অংশগুলো কালার করে দিব। এবারে আমরা ফুলগুলো রং করে নেই। আমরা গোলাপি, বেগুনি,
লাল, কমলা এই রঙগুলো নিয়ে নিলাম। আপু স্মৃতিসৌধটা অনেক সুন্দর লাগছে। ফুলগুলো দেওয়ার পরে আরো সুন্দর লাগবে। আচ্ছা অদিতি, তুমি কি জানো স্মৃতিসৌধ কত সালে উদ্বোধন করা হয়? কত সালে? 1982 সালে 16 ডিসেম্বর। তাই? হ্যাঁ। আপু ফুলগুলো অনেক কালারফুল হচ্ছে। হ্যাঁ, আর অনেক সুন্দর লাগছে এখন। বড় বড় ফুলের তোড়া আমরা এঁকে নিলাম। ফুলের তোড়ার সাথে কিন্তু এরকম পাতাও থাকে, তাই না? হ্যাঁ আপু। আপু এখন ছবিটাকে খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর হয়েছে। এবারে আমরা জাস্ট মাটির একটু রং দিব। তোমরা যদি চাও তোমরা কিন্তু এটাকে আরো অনেক ডেকোরেশন করতে পারো। আস্তে আস্তে করে সামনে মাটির কালার দিতে পারো। সামনে একটা পানির ফোয়ারা আছে যেখানে শাপলা ফুটে থাকে, সেটা আঁকতে পারো। তোমরা বাসায় যখন আঁকবে তখন আরো সময় নিয়ে আরো অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে। ওকে আপু। এবারে আমরা বর্ডার পেন্সিল নিব, কালো রঙের বর্ডার পেন্সিল নিয়ে এই যে মাথার যে অংশটা এটাকে ভালো করে শার্প করে দিব। এরকম থাকে না? হ্যাঁ আপু। এবারে এই যে লাইনগুলো আছে 7টা স্তম্ভের লাইনগুলোকে আমাদের আবার ডিটেইল করে দিতে হবে, না হলে 7টা স্তম্ভ কিন্তু ক্লিয়ার বোঝা যাবে না। ওকে আপু। এবার দেখো বোঝা যাচ্ছে? হ্যাঁ আপু। আমরা যেহেতু প্যাস্টেল কালার করেছি তাই এই লাইনগুলোকে আমাদের আবার প্রমিনেন্ট করে দিতে হবে। আমরা কালো রং দিয়ে প্রমিনেন্ট করে দিচ্ছি। এই ভেতরের অংশগুলোও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। ওয়াও আপু, এখন পুরো স্মৃতিসৌধটা কালারফুল হয়ে গেছে। হ্যাঁ আপু স্মৃতিসৌধটা অনেক রিয়েল মনে হচ্ছে আর এটা খুব সুন্দর লাগছে। ফুলগুলোকেও আমরা প্রমিনেন্ট করে দিচ্ছি। এবারে জাস্ট সাদা রংটা বা ছাই কালার রংটা নিয়ে একটু এই রংটাকে মিশিয়ে দিতে হবে। এই তো আমাদের স্মৃতিসৌধ আঁকা শেষ। ওয়াও আপু, অনেক সুন্দর হয়েছে। আপু এই স্মৃতিসৌধটাকে দেখে আমার আবার স্মৃতিসৌধে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ অবশ্যই, আমাদের কিন্তু মাঝে মাঝে সময় পেলে স্মৃতিসৌধে যাওয়া উচিত এবং বছরে অ্যাটলিস্ট কমপক্ষে 2 বার বা 2 দিন তো যাওয়াই উচিত। আমরা অনেক সময় নানা কর্মব্যস্ততা, লেখাপড়া, নানা কাজে ব্যস্ত থাকি। সব সময় আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মনের ভেতরে স্মরণ করি, ধারণ করি, কিন্তু তারপরেও 16 ডিসেম্বর এবং 26শে মার্চ আমরা কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য এই স্মৃতিসৌধে যেয়ে ফুল দিই, তাই না? হ্যাঁ আপু। চলো তবে বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের স্মৃতিসৌধ আঁকা। ঠিক আছে আপু। বন্ধুরা দেখে নিলে প্যাস্টেল কালার ব্যবহার করে আমরা কি করে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এঁকে নিলাম। বন্ধুরা আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব কার্ড। আমরা আজকে যে কার্ডটি তৈরি করব এই কার্ডটির ভেতরে একটি ছেলে অথবা একটি মেয়ে আমরা দিব। আমরা ফাদার্স ডে, মাদার্স ডেতে বাবা মাকে এরকম হাত ছড়িয়ে বলি না, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। তো এরকম হাত ছড়ানো একটা কার্টুন ক্যারেক্টার দিয়ে আমরা আজকে একটা কার্ড তৈরি করব। কেমন? চলো আপু। আমরা কার্ডটা তৈরির জন্য আগে একটা কাগজ একটু কেটে নিব। আমরা একটু দাগ টেনে নেই।
আমরা এই ধরনের একটা ছোট্ট কার্ডের মধ্যে সেট করব। আমরা কার্ডের মাপটা একটু নিয়ে নিব, একদম পারফেক্ট আছে। আমরা এই অনুযায়ী এটাকে কেটে নিব। তাহলে আমাদের কার্ডের প্রথম অংশটি শেষ হয়ে যাবে। আমরা এন্টি কাটার দিয়ে কাটলে দ্রুত কাটা যাবে। আমরা এন্টি কাটারের সাহায্যে কিন্তু কেটে নিলাম। জয়েন্টগুলো আমরা কাঁচি দিয়ে কেটে নিতে পারি। এই কিন্তু আমাদের ভেতরের যে বেসটা তৈরি হয়ে গেল। আমরা যদি এই ধরনের একটা ক্যারেক্টার করি, এটা কি হলো? এই কার্টুনটাকে দেখে মনে হচ্ছে যে ও হাত এভাবে করে আছে। এটা একটা ছেলে হলো না? হ্যাঁ। এই ছেলে কার্টুন ক্যারেক্টারটাকে আমরা যদি একটু কিছু যোগ করি, এটাকে মেয়ে মনে হবে। দেখো তো কিভাবে। মানে চুলটা যদি একটু বড় করে দিই। হ্যাঁ, মেয়ে হয়েছে। ওয়াও আপু, এটা কিভাবে হলো? দেখেছো, একটা ফিগার যদি আমরা আঁকা শিখতে পারি তাহলে কিন্তু আমরা সেটার মাধ্যমে অনেক ধরনের ক্যারেক্টার তৈরি করতে পারি। এবারে আমরা সাইন পেনের সাহায্যে একটু নকশা করে নিচ্ছি। এই তো আমাদের ক্যারেক্টার কিন্তু হয়ে গেছে। এই জায়গাটাতে আমরা আমাদের উইশগুলো লিখতে পারি। আমরা যদি আমাদের বন্ধুকে কোনো উইশ করতে চাই, আমরা যদি আমার বাবা মাকে কোনো উইশ করতে চাই, আমাদের শিক্ষকদের কোনো উইশ করতে চাই, সেটা কিন্তু আমরা এই জায়গাটাতে লিখতে পারি। তোমার কথা মতো আমি লিখেছি, বা তোমার কথা অনুযায়ী এখানে আমরা উইশটা লিখবো। কি উইশ করবো বলো? আপু এখানে লেখো যে আই লাভ ইউ পাপা অ্যান্ড মামা। বাহ, দারুণ একটি কথা বলেছে। এখানে আমরা আমাদের পছন্দ মতো ইউ পাপা অ্যান্ড মাম্মা, তাই তো? অ্যান্ডটা আমরা অন্য রং দিয়ে লিখবো। হ্যালো? হ্যাঁ। এবারে এটার মধ্যে আমাদের কার্ডটা তো এরকম, তাহলে আমরা হাত দুটো কি করব? আমরা কেটে ফেলবো? ভাঁজ করে দাও। হ্যাঁ, আমরা হাত দুটোকে ভাঁজ করে দিব। কিভাবে আমরা ভাঁজ করব? দেখো, আগে এটা মাঝ বরাবর একটা ভাঁজ আমরা করে দিব। এখন এটা শার্টের মতো মনে হচ্ছে। এই আমরা একটা ভাঁজ দিয়ে নিলাম একদম মাঝ বরাবর। এবারে আমরা এইভাবেও একটা ভাঁজ দিয়ে নিব। এই ভাঁজটা দেওয়ার পরে এটাকে আমরা এইভাবে একটা ভাঁজ দিব, এইভাবে একটা ভাঁজ দিব। কেমন? ওকে আপু। আবার এটাকে উল্টে এই দিকেও দিব, এই দিকেও দিব। ওকে আপু। এবারে এই অংশটাকে আমরা ভেতরে ঢুকিয়ে দিব। এই, ঠিক আছে? এই অংশটাকে আমরা কি করব? এই যে এইভাবে ভিতরে দিয়ে দিব। কেমন? ঠিক আছে আপু। তখন এটা খুললে দেখো হাতটা কি সুন্দর করে একা একা বের হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা 3D এফেক্ট তৈরি হবে। আমরা যেটা করব, এই জায়গার হাতের অংশটা সুন্দর করে রাউন্ড করে কেটে দিব। দেখেছো এই ভাঁজটা কিরকম হবে?
জাস্ট এইভাবে ভাঁজটা করে এইবারই আমরা মূল কার্ডের সাথে এটাকে জয়েন করব। শক্ত যে কার্ডটা আমরা রেডি করে রেখেছিলাম এক রঙের, সেটার সাথে এটাকে জয়েন করে দেব। খেয়াল রাখতে হবে হাতটা যেন কোনোভাবেই জয়েন্ট না হয়। কেমন? ওকে আপু। এবারে সেই ভাঁজ অনুযায়ী কিন্তু এটা ভাঁজ হবে। আমরা এই ওপরে চাইলে কোনো ডেকোরেশন করতে পারি, চাইলে কিছু এঁকেও দিতে পারি। তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিবে। আমরা জাস্ট ওপরটা একটু সিম্পল রেখে দিলাম। এই কিন্তু আমাদের ছোট্ট একটা 3D কার্ড তৈরি হয়ে গেল। দেখো এটা খোলার সাথে সাথে কি সুন্দর করে হাতগুলো ছড়িয়ে যায়। ওয়াও আপু, এটা অনেক সুন্দর হয়েছে। একদম 3D একটা ভাব বোঝা যায়, তাই না? হ্যাঁ আপু। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের কার্ড তৈরি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে কার্ড তৈরি করে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে আজকে আমরা জেনে নিব জনপ্রিয় শিল্পী নিতুন কুণ্ডুর মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মারক ভাস্কর্য সাবাস বাংলাদেশ সম্পর্কে। তোমরা কি শিল্পী নিতুন কুণ্ডুকে চেনো? না আপু। শিল্পী নিতুন কুণ্ডু একাধারে একজন চিত্রশিল্পী এবং ভাস্কর। তার অনেক ভাস্কর্য আমাদের দেশে আছে, তার মধ্যে স্বাধীনতা স্মারক ভাস্কর্য সাবাস বাংলাদেশ অন্যতম। চলো আমরা সাবাস বাংলাদেশ সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। চলো আপু। সাবাস বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্যটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ভাস্কর্য। এই ভাস্কর্যটির শিল্পী নিতুন কুণ্ডু। ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। স্বাধীনতার জ্বলন্ত প্রমাণকে ধরে রাখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছে স্মারক ভাস্কর্য সাবাস বাংলাদেশ। 1969 সালের গণ আন্দোলনের সময় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বলিষ্ঠ সাহসী ভূমিকা ছিল। সে সময় এমন ঘটনার আবর্ত সৃষ্টি হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকলেই তাতে জড়িয়ে পড়ে এবং অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা শাহাদাত বরণ করেন। এরপর 1971 সালের 25 মার্চ পাকিস্তান সেনাবাহিনী অতর্কিত আক্রমণ চালিয়ে বাঙালি জাতীয়তাবাদ নিশ্চিহ্ন করার যে ব্যর্থ প্রয়াসের সূচনা করে, তাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও আক্রান্ত হয়। রাজশাহী শহর তৎকালীন ইপিআর নিয়ন্ত্রণ করে, কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি পাকিস্তান সেনাবাহিনীর একটি বিপুল অংশ শহরে প্রবেশ করে এবং বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ঘাঁটি স্থাপন করে। জাতীয়তাবাদী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবপূর্ণ অবদান পাকিস্তান সেনাবাহিনীর মনে আতঙ্ক সৃষ্টি করেছিল। তাদের বিতাড়িত করতে শাহাদাত বরণ করেন অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দার, অধ্যাপক মীর আব্দুল কাইয়ুম, কর্মকর্তা, কর্মচারী ও অনেক ছাত্র। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় অনেক শিক্ষক, ছাত্র শহীদ হওয়ায় এ স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। তারপর নির্মাণের জায়গা নির্ধারণ হয় সিনেট ভবনের দক্ষিণে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর 1991 সালের 3 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে শিল্পী নিতুন কুণ্ডুর উপস্থাপনায় নির্মাণ কাজ শুরু হয় সাবাস বাংলাদেশে। নির্মাণ কাজ শেষ হলে এর ফলক উন্মোচন করেন শহীদ জননী জাহানারা ইমাম। ভাস্কর্যে স্থান পেয়েছে তরুণ কবি
সুকান্ত ভট্টাচার্যের কবিতার কয়েকটি লাইন, যা হলো: সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড়খাড়, তবুও মাথা নোয়াবার নয়। লেখক বায়েজিদ আহমেদের মতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রতীকী ভাস্কর্যগুলো রয়েছে তার মধ্যে প্রকাশভঙ্গির সরলতা, গতিময়তা, মুক্তিযুদ্ধের চেতনার তেজস্বী প্রকাশ এবং নন্দনতাত্ত্বিক দিক থেকে এই ভাস্কর্যটি অনবদ্য। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।